সাহিত্য হাসায়, কাদায়, ভয়ের অনুভূতি জাগায়। সাহিত্য পারে জীবন বদলে দিতে। তেমনি কিছু সাহিত্যকর্ম নিয়ে আমার বিশেষ নিবেদন। কথায় কথায় যেখানে থাকবে আপনাদের লেখা, আমার লেখা এবং বাছাই করা কিছু গল্প, যা পাঠ করে শোনাবো আমি ইফতিখার হোসাইন মৃদুল। আপনার লেখা গল্প পাঠিয়ে দিতে সরাসরি যোগাযোগ করুন আমার সাথে। তাহলে গল্প শুরু করা যাক। আজ শুনবেন আমার লেখা গল্প অবলম্বনে রাতে দরগা। গল্পটি লেখা হয়েছে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে, বলতে পারেন সত্য মিশ্রিত গল্প। এখানে যে আধ্যাত্মিক শক্তির উল্লেখ রয়েছে তার সত্যতার প্রমাণ পাওয়া যায়, তবে আমরা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই না। কাজেই শ্রোতাদের অনুরোধ করব, আপনারা গল্প শোনার আনন্দেই গল্পটি গ্রহণ করবেন, কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেবেন না। শুরু হচ্ছে রাতে দরগা। বহুদিন হয়ে গেল রাসেল ভাইয়ের সাথে দেখা নেই। ভাবলাম এশার নামাজ শেষে আজ একটিবার ঢু মেরে আসবো, সাথে একটু একটু গল্পও হয়ে যাবে। বহুদিনের জমানো গল্প তো। যাওয়ার পথে রঙ্গন আর ফাহিমকেও সাথে নিয়ে নেব। ফাহিম আমার বন্ধু, আর রঙ্গন যদিও ছোট, তবে রাসেল ভাই ওকে খুব ভালোবাসেন তো, তাই ওকে নিয়ে গেলে খুশিই হবেন। এশার নামাজটা একসাথেই পড়লাম সবাই। বেরিয়ে ফোন দিলাম রাসেল ভাইকে। ইনি হলেন যাকে বলে ইউনিভার্সাল ভাই। কচি খোকারাও ওনাকে ভাই বলেই ডাকে। রিং হচ্ছে, কিন্তু ফোন ধরছে না। আমরা সবাই উপায় না পেয়ে ভাইয়ের বাড়ির দিকেই হাঁটা দিলাম। কিছুক্ষণ বাদে আমার ফোন বেজে উঠল। ভাই ফোন ব্যাক করেছে। কল ধরে সালাম দিলাম। জবাব নিয়ে বলল, হ্যাঁ বল। আমি বললাম, কোথায় আপনি? এই তো মাঠের পাশের মসজিদে। আচ্ছা, আমরা আসছি। কে কে আছিস? আমি, তানভীর আর রঙ্গন। আচ্ছা আয়। তানভীর আর ফাহিম আসলে একজনই। হতভাগাকে আমি তানভীর বলেই ডাকি, বাকিরা অবশ্য ওকে ফাহিম বলে। সে যাক, আমরা এগোলাম মাঠের ধারের মসজিদের উদ্দেশ্যে। আমাদের কলেজ মাঠ, সেখানে এলাকার বৃদ্ধদেরও শৈশব কেটেছে, আমাদেরও কাটছে। সামনে আরও অনেকের স্মৃতির অংশ হবে এই মাঠ, তাতে সন্দেহ নেই। যেতে যেতে তানভীর আর রঙ্গনের খবর নিচ্ছিলাম। রঙ্গন পড়াশোনায় ব্যস্ত, আর তানভীর ব্যস্তই থাকে সব সময়, কিন্তু কাজ থাকে না। গল্পের এক অংশে আমি তাদের বললাম, তোদের এবার দাদিবাড়ি নিয়ে যাব লিচুর সময়। আমার দাদিবাড়ি একটি আদর্শ গ্রাম আমার চোখে। নাম দলার দরগা, তোরা শুনেছিস হয়তো, তাই না? তবে এ নামেরও একটি ইতিহাস নাকি আছে, শোনা যায় লোক মুখে। তোদের বলবো নি আরেকদিন। গল্প করতে করতে আমরা মাঠের কাছে পৌঁছে গেলাম। আমাদের দেখে ভাই এগিয়ে এলেন, এসে রঙ্গনকে জড়িয়ে ধরলেন। এটা ওনার স্বাভাবিক আচরণ, আর রঙ্গনের ছোট হওয়ার ওর প্রতি মায়াটা বেশি। এরপর ভাই বললেন, কিরে, কেমন আছিস তোরা? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। তা কতক্ষণ আছিস তোরা? যতক্ষণ ইচ্ছে, কোনো চাপ নেই। বেশ বেশ বেশ, চল তবে। কোথায়? হাঁটবো। তারপর পথ যেখানে নিয়ে যায় সেখানেই। কথাটা এমনভাবে বলল, হাঁটার আগ্রহ যেন আরও বেড়ে গেল। কিছুক্ষণ হাঁটতেই আমরা বুঝলাম নদীর দিকে যাচ্ছি। আজ অবশ্য নদীর ধারে হাঁটার জন্য আবহাওয়াটা একেবারে যথার্থ। পরিবেশ যেন আমাদের জন্য এই আবহাওয়া প্রস্তুত করে রেখেছে। আকাশে চাঁদ উঁকি দিচ্ছে, তার সাথে মৃদু হাওয়া বইছে। চারিদিকে অন্ধকার, কিন্তু চাঁদের আলোয় সে অন্ধকার কোথায় মিলিয়ে গেছে। এখন যে পরিবেশ বিরাজ করছে তা অনেকের কাছে রহস্যের, অনেকের কাছে রোমাঞ্চকর, অনেকের কাছে প্রণয়ের, আবার অনেকের কাছে কিছুই নয়। তবে আমার কাছে এ পরিবেশ যে কোনো কিছুর জন্যই যথার্থ। আর সাথে যারা আছে তাদের সাথে আর যাই হোক, এই পরিবেশের আনন্দ যে হেলায় পড়ে রবে না তা বলাই বাহুল্য।
আর রাসেল ভাই যদি গল্প শুরু করে তবে তো আর কোনো কথাই নেই। একটু পর রঙ্গন কানে কানে বলল, ভাইয়া, তোমার দাদি বাড়িতে রাসেল ভাইকে নিয়ে যাবে না? রঙ্গনের কথা ভাই শুনতে পেয়েছেন। এতক্ষণে উনি মুখ খুললেন। রে, কোথায় নিয়ে যাবার কথা বলছিস? আমি বললাম, আরে আমার দাদি বাড়ি। ওদের বলেছি যে এবার লিচুর সময় ওদেরকে নিয়ে যাব, তাই রঙ্গন বলছিল আপনাকে নিয়ে যাব কি না। তা বেশ তো, যাবি, আমাকে আবার টানছিস কেন? রঙ্গন বলল, না না, তোমাকে যেতেই হবে। রঙ্গন ভাইকে তুমি বলেই সম্বোধন করে, তাতে অবশ্য কারোরই অসুবিধে নেই। সে যাক। রাসেল ভাই বলল, সে সময় এলে দেখা যাবে। তোর দাদি বাড়িটা যেন কোথায়? আমি বললাম, বেশি দূরে না, কাছেই, এই তো দলার দরগা। দলার দরগা? হ্যাঁ, তবে নামটা শুনে কেমন জানি চমকে উঠলেন মনে হলো। না না, তেমন কিছু নয়, তবে একটা ঘটনা মনে পড়ে গেল তো, তাই। কি ঘটনা? প্রত্যেক জায়গা নামকরণের পেছনে কিছু কারণ থাকে, জানিস তো। তোর দাদি বাড়ির সে জায়গাটারও একটা ঘটনা আছে, তবে তা বাকি অনেক ঘটনার থেকে আলাদা। তুই কি জানিস কিছু এ ব্যাপারে? আমি বললাম, হ্যাঁ জানি তো। কি জানিস, বল দেখি। আরে ওই যে একটা মন্দিরের মতো কি যেন আছে না, যে বাজারে, ওখানে নাকি এক লোক আসতো, সিন্নি দিত, কেউ পূজা করতো। ওটা ছিল একটা দরগা আর কি। আর গ্রামের নাম ছিল দলা, তাই দলার দরগা হয়ে গেল। লোক মুখে যে ঘটনার কি পরিমাণ বিকৃতি ঘটতে পারে তা তোর মুখে শুনে আরও একবার প্রমাণ পেলাম আর কি। আমি ভাইয়ের কথা বুঝতে পারলাম না। বিকৃত ঘটলো মানে? আমি কি তবে ভুল জানতাম? ভুল বলা যায় না, তবে আসলটাই জানিস না। তুই কেন, হয়তো কেউই আর জানে না। যারা জানতো তারা তো আর নেই। রাসেল ভাইয়ের কথা শুনে আমি বুঝলাম কিছু একটা আছে যা আর কেউ না জানুক, ভাই ঠিকই জানে। আমি বললাম, আছে। আছে? কে আছে? কেন, আপনি আছেন? আমার কথা শুনে রাসেল ভাই একটু হেসে বললেন, আমিও নেই, তবে সে দরগায় কিছু একটা আছে। আমরা সবাই এবার সে ঘটনা শুনতে আগ্রহ প্রকাশ করলাম। ভাই বললেন, আচ্ছা আচ্ছা, শোন তবে। একবার ভাদুরিয়া গেছি বিশেষ কাজে। আর তখনকার সময় আসলে আজকালকার মতো এত আধুনিকতা ছিল না। মোটর গাড়ি বলতে হ্যাঁ, কিছু ছিল না বললেই চলে। তবে হ্যাঁ, সাইকেল অনেকে ব্যবহার করত। আর যারা কোটিপতি তাদের বহলে কিছু মোটর বাইক দেখা যেত আর কি। তবে আমাদের এদিকে এতটা ছিল না। সে যাক, ভাদুরিয়া চিনিস তো, আর দলা দরগা, মতিহারা, তারপরে ভাদুরিয়া। তো সেদিন যেতেও আমার একটু দেরি হয়ে গিয়েছিল। কাজটা ছিল একটা মসজিদেই আসলে। কাজটা সারতে বেশ রাত হয়ে গেল। এখন আমি আবার সেদিন থাকার কোনো নিয়ত নিয়ে যাইনি, আবার বাড়ি ফেরাটাও খুব জরুরি। আর এদিকে মাকে যেহেতু কথা দিয়েছি, আমি না ফিরলেও মা নিশ্চয়ই অনেক রাত জেগে আমার জন্য পথ চেয়ে বসে থাকবে। তো সে চিন্তা করে ভাবলাম যে না, বাড়ি যে করে হোক ফিরতেই হবে।
প্রায় 20 কিলোমিটার পথ। এত রাতে এতটা পথ হেঁটে পাড়ি দেওয়াও একটু মুশকিল বটে, কিন্তু যেতে তো হবেই। এদিকে আমাকে আর এরা কেউ যেতে দেবে না। কি মুশকিল! বারবার বোঝাচ্ছি আমাকে যেতে হবেই, কিন্তু তাতে কেউ রাজি হয় না। এই অবস্থায় আমি নিজের জায়গায় অটল থাকলাম। তাদেরই সুচিন্তিত আবদারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আমি এতটুকু কমতি করিনি, কিন্তু মাকে যে কথা দিয়েছি তা এসব আবদারের থেকে মূল্যবান। কাজেই ঠিক করলাম যে করে হোক বাড়ি আমাকে ফিরতেই হবে। তখন যদি জানতাম যে পথে আমার জন্য একটা ভয়ানক পরিণতি অপেক্ষা করছে, তবে দরগা হয়তো বেরোতামই না, অন্তত ভুলটা হতো না। এবার আমি বললাম, কি কি ভুলের কথা বললেন? দরগা পেরোতে আবার কিসের ভুল? রোজ তো কত লোক যাতায়াত করে। ভাই বললেন, ভুল নয়, ভুল নয়, চরম ভুল, চরম। হায়, কেনই যে সেই ভুল করেছিলাম! সেই দুর্বিষহ ঘটনা মনে করলে গা কাটা দিয়ে ওঠে। তবে অভিজ্ঞতার ঝুলিতে নতুন একটা ঘটনা যুক্ত হয়েছিল সে রাতেই। সে রাতের সেই পৈশাচিক হাসি আজও আজও আমার কানে বাজে। আজও সেই রাতের কথা মনে পড়ে। সেই রাত, সেই হাসি। গত পর্বে আপনারা শুনেছেন মৃদুল, তানভীর এবং রঙ্গন রাসেল ভাইয়ের সাথে দেখা করতে যায়। এরপর গল্প করতে করতে তারা নদীর দিকে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে মৃদুল তার দাদির বাড়ি দলার দরগার কথা উল্লেখ করলে রাসেল ভাই হঠাৎ করে আটকে ওঠেন এবং জানতে চান সেই জায়গার নামকরণের ইতিহাস। মৃদুল জানাতে অপারগ হলে রাসেল ভাই বলেন সেই দরগায় কিছু একটা আছে। মৃদুল, তানভীর এবং রঙ্গন সেই ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাসেল ভাই সেই ঘটনা বলা শুরু করেন এবং তিনি বলেন যে সেই রাতের ঘটনা তিনি কখনো ভুলবেন না। আজও তার মনে পড়ে সেই রাতের সেই দুর্বিষহ ঘটনা। তিনি আজও সেই পৈশাচিক হাসির কথা মনে করেন। তারপর সে যাকে, ওই ঘটনায় আবার পরে আসছি। এখন বাড়ি যেহেতু যাব বলে ঠিক করেই ফেলেছি, এখন হেঁটেই হোক, আর অন্য কিছু তো পাবো না। হেঁটেই তো যেতে হবে। এই অবস্থায় বিধাতা মুখ তুলে চাইলেন, আল্লাহর রহমত। হঠাৎ দেখি হাসান সাহেবের বাসা রেলগেটের দিকেই। মহাশয় হঠাৎ বললেন, মশাই চিন্তা করবেন না, আমিও তো বাড়ি যাচ্ছি, চলেন আপনাকে রাস্তায় নেমে দিব নি, কোনো সমস্যা নেই, আমি তো রেলগেট পর্যন্ত যাচ্ছি। চলুন চলুন চলুন, হ্যাঁ দেরি করবেন না, চলুন বেরোন। হ্যাঁ আপনারা চিন্তা করবেন না, উনি আমার সাথেই যাবে, বাকি পথটা আমি একটু এগিয়ে দেবো যতটা পারি, সমস্যা নেই। যাকে, আমি হাফ ছেড়ে বাঁচলাম। আল্লাহ রব্বুল আলমিনের রহমতে হাসান সাহেবকে পেয়ে গেলাম। হাসান সাহেবের সাইকেল আছে, উঠে চেপে গেলে বাড়ি পৌঁছতে সময়টাও একটু কম লাগবে। আমরা দেরি না করে রওনা দিলাম।
তখন রাত বেশ গভীর। মতিহারা পার হলাম। চারিদিকে খুটখুটে অন্ধকার। চোখ সওয়া আধারে যা দেখা যাচ্ছে তাই যথেষ্ট। আর তখন এমন বাজারঘাটও ছিল না। চারপাশে ফাঁকা জমি আর বন জঙ্গল। তবে সাথে যেহেতু একজন রয়েছে, কাজেই ভয় নেই। বিপত্তিটা শুরু হলো দরগা বাজার পার হয়ে। এখনো অর্ধেক পথ বাকি। প্রায় 10 কিলোমিটার পথ এখনো বাকি। দরগা বাজার পার হতেই সাইকেলের চেনটা পড়ে গেল। আহ, কি মুশকিল! এ সময়, এ রাতে আবার আরেক ঝামেলা। যাই হোক, সাইকেল থেকে নেমে সাইকেলের চেনটা তুলে আবার আমরা রওনা দিলাম। চারিদিকে অন্ধকার। দূরে কোথাও শিয়াল ডাকছে। একটু গা ছমছমে ভাব, কারণ দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। আমি আর হাসান সাহেব। আমরা আবার চলতে শুরু করলাম। কিছু দূর যেতে না যেতেই আবার সাইকেলের চেনটা পড়ে গেল। এবার আমার মনে একটু কু ডাকা শুরু করেছে, কিন্তু আমল দিলাম না। আবার আমরা নেমে সাইকেলের চেনটা তুলে রওনা দিলাম। এদিকে আমার মনে কু ডাকাটা বেড়েই চলেছে। কিছু একটা ভুল হয়তো করেছি, কিন্তু এই মুহূর্তে তা মনে পড়ছে না। কিছু দূর যেতেই হঠাৎ আবার সাইকেলের চেনটা পড়ে গেল। এবার আমার মনে পড়ে গেল কি ভুলটাই আমরা করেছি। হঠাৎ সে কথা মনে পড়তেই আমার গা হিম হয়ে উঠল। এদিকে হাসান সাহেব কিছুই বুঝতে পারছেন না। ওনার কাছে সব কিছু স্বাভাবিক। আসলে অনেক সময় বেশি জানাটাও সমস্যার কারণ। উনি কিছু বুঝছেন না, জানেন না বলেই স্বাভাবিক আছেন। উনি বললেন, দেখুন না মশাই, আবার সাইকেলের চেনটা পড়ে গেল। একটু চলেন, হেঁটে একটু হেঁটে চলুন। যদি সামনে কোনো, আরে এত রাতে তো পাওয়া কিছু যাবে না, চলুন একটু বাকি পথটা হেঁটেই পার করে দেওয়া যাক। আমার মনে যে সংশয় আর যে ধারণা চলছে তা আমি ওনাকে জানালাম না। বেশ হেসে খেলে আছেন। শুধু শুধু ওনার চিন্তা বাড়াতে চাই না। যে আশঙ্কা মনে উকি দিচ্ছে তা মনেই দাবিয়ে রাখলাম। এরপর দুজন মিলে হাঁটা শুরু করলাম সামনের দিকে। কিছু দূর এগোতেই আমি আরও কিছু আভাস পেলাম, যা মোটেই ভালো নয়। পরিবেশে একটা গুমট ভাব লক্ষ্য করছি। হাসান সাহেব এখনো কিছু বুঝতে পারছেন না, কিন্তু আমি বড় সড়ো কোনো বিপদের আশঙ্কা টের পাচ্ছি। সে যাক, সেদিকে মনোযোগ না দেবারই চেষ্টা করলাম। আমরা দুজন হাঁটছি। একটু সামনের দিকে এগোতেই হঠাৎ পেছন থেকে একজনের ডাক কানে ভেসে এলো। হায়, সে ডাক শুনেই আমি থমকে গেলাম। রক্ত জল হয়ে গেল যেন। এই মাঝরাতে, এই সময়, এইখানে
হঠাৎ কে আসতে পারে? কেই বা এই নির্জন জায়গায় পেছন থেকে ডাকবে? আমি স্তম্ভিত হয়ে গেলাম। তার ডাকে সাড়া দিয়ে পেছনে তাকালাম। তিনি বললেন, দরগা পার হয়ে এলেন? আগে আগে হ্যাঁ। বেশ, ভালো ভালো। তা বহু দূর থেকে এলেন, কিছু খাবেন না বুঝি? হয়তো খিদে পেয়েছে আপনার। চলুন, আমার বাড়ি পাশেই, দুটো ডাল ভাত খেয়ে যাবেন। তবে আমি একটু শান্তি পাবো। যতই হোক, এই দরগা যে পার করে তাকে তো কিছু আপ্যায়ন করতেই হয়। আর আপনি আগন্তুক, আপনি আমাদের মেহমান। আমি নির্জীবের মতো তার কথা শুনছিলাম। মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না। কোনো উপায় না পেয়ে সে যেদিকে যেতে বলল আমি ঠিক তাকে অনুসরণ করলাম। হাসান সাহেব আমার পাশে নেই। কোথায় গেলেন উনি? কোথায়? কিন্তু আমার এই মুহূর্তে কোনো উপায় নেই। এ লোক যেদিকে পথ দেখিয়ে নিয়ে চলেছে আমি সেদিকেই যেতে লাগলাম। আমি নিরুপায়। একটু পর পর উনি শুধু বলছেন আর হাসছেন। এদিকে আসুন, আসুন, ভয় পাবেন না। ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, কোনো ভয় নেই। আসুন, আসুন। আসুন। সে আগন্তুকের দেখানো পথে চলেছি তো ঠিকই, কিন্তু এ পথ আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানি না। আমি শুধু চলেছি মন্ত্রমুগ্ধের মতো। কেউ যেন আমাকে সম্মোহিত করে ফেলেছে। আমি শুধু চলেছি আর চলেছি। এই পথ কোথায় নিয়ে যাবে সে আমার জানা নেই। আজ শুনলেন কথায় কথায় নিবেদিত আমার লেখা গল্প অবলম্বনে রাতে দরগার দ্বিতীয় পর্ব। আগামী সপ্তাহের ঠিক এই দিনেই আপনারা শুনবেন রাতে দরগার তৃতীয় এবং অন্তিম পর্ব। আমাদের প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে এরকম গল্প চলতেই থাকবে। আমি আশা রাখছি যে আপনার লেখা গল্পও খুব শীঘ্রই আপনি আমাদেরকে পাঠাবেন, যাতে করে আপনার গল্পগুলো পড়ে শোনাতে পারি। অনুরোধ থাকছে আপনাদের গল্প অতি শীঘ্রই পাঠানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।